ওয়েলকাম টু এক্সাম বাংলা। এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো আমাদের এই ফেসবুক পেজকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এএনএম জিএনএম পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম আমরা লাস্ট 5 বছরের কোশ্চেন পেপার উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব তোমাদের সঙ্গে, এবং গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি এই 5টা সেট কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যাগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, তোমাদের এই যে 2026 সালের এএনএম জিএনএম পরীক্ষায় তোমরা মিনিমাম 10 নম্বর প্রশ্ন কমন পাবে। কারণ এএনএম জিএনএম পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন করা হয়। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 2025 সালের এএনএম জিএনএম এর জীবন বিজ্ঞান থেকে 30টা প্রশ্নের উত্তর, শুধু উত্তর নয় এবং ব্যাখ্যাও তোমাদের সঙ্গে আলোচনা করব। মানে ওই প্রশ্নটা রিলেটেড আর কেমন কি প্রশ্ন হতে পারে, আর কি কি তথ্য তোমরা এক্সট্রা জানতে পারো সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদেরকে শুরুতেই বলে রাখি যে তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ আমরা অনলাইনে 5টা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করতে চলেছি। মক টেস্টের ডিটেলস আমরা পরে গিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, তোমরা নিশ্চয়ই এই কোশ্চেন পেপারের পিডিএফটা ডাউনলোড করেছো অনলাইন থেকে, উত্তরগুলো করার চেষ্টা করছো, কিন্তু আজকের এই ক্লাসে উত্তরের পাশাপাশি আমি ব্যাখ্যা আলোচনা করব। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তুমি যদি এএনএম জিএনএম এর একজন ক্যান্ডিডেট হয়ে থাকো। প্রথম প্রশ্ন দেখো, যে প্রশ্নটা প্রথমে করা হয়েছিল সেটা, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হলো, 4টা অপশন এখানে দেওয়া ছিল, 44 প্লাস এক্স এক্স, 44 প্লাস এক্স ওয়াই, 22 প্লাস এক্স এক্স, 22 প্লাস এক্স ওয়াই। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 44 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম। কারণ কি, পুরুষ কোষের বলেছে, ঠিক আছে, তাই এক্স ওয়াই, 44 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম। ক্লিয়ার? এবারে এখানে এক্সপ্লেনেশন দেখো, একজন স্বাভাবিক মানুষের কোষে মোট 46টি, মনে রাখবে, বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44টি হলো অটোজম, যা দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে, এবং বাকি দুটো হলো সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে এটি হচ্ছে এক্স ওয়াই এবং স্ত্রীলোকের ক্ষেত্রে এক্স এক্স। তাহলে এই যে এক্সপ্লেনেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন আরো 2-3টা তুমি পেয়ে গেলে। মানুষের কোষে মোট ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টা, এটা কিন্তু সবাই ভুল করে, 23টা নয়, 23 জোড়া, 23 গুণিতক 2 সমান হচ্ছে 46। ক্লিয়ার? এবারে আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাঁদরের কোষ উভয় স্থানে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, কোষ প্রাচীর আর কোষ পর্দা। সঠিক উত্তর হবে অপশন ডি, কোষ পর্দা। ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, যা সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হয়। ঠিক আছে, নেক্সট, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? স্থান, ফ্যালোপিয়ান নালী, ডিম্বাশয়, জরায়ু নাকি যোনি? সঠিক উত্তর হবে ফ্যালোপিয়ান নালীতে। কাদের জন্য? স্তন্যপায়ী প্রাণীদের জন্য। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে ফ্যালোপিয়ান নালীতে আসে, এখানেই শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয়ে নিষেক সম্পন্ন হয়। ক্লিয়ার? আমার প্রশ্ন বলেছে নিষেক কোথায় সম্পন্ন হয়। ক্রেটিনিজম এবং মিক্সড ডিমার কারণ হলো, এটা হচ্ছে হরমোন থেকে প্রশ্নটা দিয়েছে। মূলত এএনএম জিএনএম পরীক্ষায় ক্লাস 9 এবং ক্লাস 10-এর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে, এবং কোনো প্রশ্ন এমনকি ক্লাস 8-এর থেকেও কিন্তু করা হয়। তাই তোমাদেরকে প্র্যাকটিসটা এইভাবেই করতে হবে, ক্লাস 9-10টা ভালো করে পড়তে হবে, এবং ক্লাসের 8-এর যে বইটা সেইটা নিয়ে দেখতে হবে কোন কোন এমন চ্যাপ্টার যেটা 9-10-এ নেই, সেই চ্যাপ্টারগুলো তোমাকে ক্লাস 8 থেকে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে থাইরক্সিনের স্বল্প ক্ষরণের জন্য। কি হয়? ক্রেটিনিজম এবং মিক্সড ডিমা। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। থাইরক্সিনের স্বল্প ক্ষরণ হলে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সডিমা লক্ষণ দেখা যায়। ক্লিয়ার? তাহলে থাইরক্সিনের স্বল্প ক্ষরণের জন্য হচ্ছে, আর ক্রেটিনিজমটা কি? শিশুদের ক্ষেত্রে, আর মিক্সডিমা কি? এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক বা বড়দের ক্ষেত্রে। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, সবুজ পাতার কোষের
যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়? চারটা অপশন তোমাদের জন্য, সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। তার আগে বলে দিই, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এই ক্লাসগুলো কন্টিনিউ পেতে চাও, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতে বলেছি, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে কোথায় আলোক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে? অপশন সি, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হচ্ছে। ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আলোক বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এখানে এর এক্সপ্লেনেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখো তোমরা এটা পড়ো। ক্লোরোপ্লাস্টের ভিতরের তরল অংশকে কি বলা হয়? স্ট্রোমা। এখানে এনজাইম বা উৎসেচক থাকে যা কার্বন ডাই অক্সাইডকে শর্করায় পরিণত করে। এখানে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা ঘটে। ঠিক আছে? আর ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকা চাকতির মতো অংশগুলিকে গ্রানা বলে। এখানে ক্লোরোফিল থাকে যা সূর্যালোক শোষণ করে, এখানেই আলোক দশা সম্পন্ন হয়। তাহলে আমরা এখানে দুটো ঘটনা জানলাম, অন্ধকার দশা কোথায় হচ্ছে? স্ট্রোমাতে, এবং আলোক দশা কোথায় হচ্ছে? গ্রানাতে। ঠিক আছে? পরের প্রশ্ন, মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, এস এ নোড। এরও এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই যে দেখো, এস এ নোডকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়, এস এ নোডকে, যেটা আমরা জানলাম, এবং এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। ক্লিয়ার? নেক্সট, শুক্রাণু উৎপাদন স্থান হলো কোনটা? চারটা অপশন আছে, লেডিক কোষ, শুক্রথলি, শুক্রনালী, এপিডিডাইমিস। সঠিক উত্তর হবে শুক্রথলি। এবারে এখানে দেখো, লেডিক কোষটা কি বলা হয়েছে, এটাও জেনে রাখতে হবে। লেডিক কোষ হচ্ছে, এখান থেকে পুরুষ হরমোন টেস্টোস্টেরন খরিত হয়, যা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। শুক্রনালী কি? এটি কেবল শুক্রাণু পরিবহনের কাজ করে। আর বাকি থাকলো কি? এপিডিডাইমিস। এটা কি? এখানে শুক্রাণু সঞ্চিত থাকে এবং তাদের পরিণতি লাভ ঘটে। ক্লিয়ার? তাহলে এই যে আমরা ব্যাখ্যাগুলো আলোচনা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো, এখান থেকে আরো একাধিক প্রশ্নের উত্তর তোমরা জানতে পারছো। তাহলে যদি একটু ঘুরেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাহলেও তোমরা খুব সহজে উত্তরগুলো দিতে পারবে। নেক্সট দেখো, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? অর্থাৎ ডারউইনের মতবাদ থেকে কোনটা পাওয়া যায় না, সহজ ভাষায়। সঠিক উত্তর হবে ব্যবহার অব্যবহার তত্ত্ব। বলো দেখি, ব্যবহার অব্যবহার তত্ত্বটা এটা কার দেওয়া? এখানে আমরা এক্সপ্লেনেশনে দেখে নিই। ব্যবহার অব্যবহার তত্ত্ব হচ্ছে ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক প্রদান করেছিলেন। ঠিক আছে? এবং এটা হচ্ছে জিরাফের লম্বা গলা এবং উট পাখির ডান। আচ্ছা, তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস হচ্ছে, এগুলো তো হবেই, এগুলোর পিডিএফও তোমরা ডাউনলোড করতে পারবে। কিন্তু এক্সাম বাংলা পাবলিকেশন এএনএম জিএনএম 2026-এর পরীক্ষার্থীদের জন্য বাড়িতে বসে অনলাইনে পাঁচটা ফ্রি মক টেস্টের অ্যারেঞ্জ করতে চলেছে। ফ্রি মক টেস্ট তুমি বাড়িতে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে উত্তর করবে। একদম পরীক্ষার সিলেবাস যেমন থাকে তেমন ভাবেই তুমি উত্তর করবে, এবং যখন তুমি উত্তরটা সাবমিট করবে, অটোমেটিক অনলাইনে তোমার স্কোর দেখিয়ে দেবে, অটোমেটিক ক্যালকুলেশন করে তোমার স্কোর দেখিয়ে দেবে। তুমি বুঝতে পারবে তুমি কতগুলো ঠিক করলে, কতগুলো ভুল করলে। এটা তো হলো, তাহলে তুমি বুঝে নিলে যে তুমি কোন জায়গায় আছো, তোমার প্রিপারেশনটা কেমন। শুধু এখানেই শেষ নয়, আমরা আমাদের গ্রুপে যতজন পরীক্ষার্থী পরীক্ষাটা দেবে, ধরে নাও 500 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, আমরা প্রথম 10 জন বা প্রথম 20 জনের নাম প্রকাশ করব, যারা র্যাঙ্কের প্রথমে থাকবে। এবং এই যে তোমরা অনলাইনে মক টেস্টটা দিলে, ওই অনলাইন মক টেস্টের পিডিএফ তোমরা পাবে। পিডিএফে কি থাকবে? উত্তর থাকবে এবং উত্তরগুলোর ব্যাখ্যা দেওয়া থাকবে। যেমন এই যে ব্যাখ্যা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই ব্যাখ্যাগুলো দেওয়া থাকবে, এবং 5টা মক টেস্টেরই তোমরা পিডিএফ ফ্রিতে পাবে। এবারে তোমরা যদি এই অনলাইন মক টেস্টে যুক্ত হতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাবে, অথবা এই যে কিউআর কোড, এটাও স্ক্যান করে তোমরা, এই যে দেখো এই কিউআর কোডটা যেটা রয়েছে, এটা স্ক্যান করে তোমরা খুব সহজে জয়েন হয়ে যেতে পারবে আমাদের গ্রুপে। ক্লিয়ার? কিছু জানার থাকলে তোমরা কমেন্টে জানাবে। এখনো মক টেস্টের ডেট ডিক্লেয়ার হয়নি,
আমাদের গ্রুপে সব আপডেট তোমরা পেয়ে যাবে, এর জন্য গ্রুপে জয়েন হতে হবে। পরের প্রশ্ন দেখো, মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সবচেয়ে মোটা? দেখো আমাদের বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয় রয়েছে, তাহলে কোন প্রকোষ্ঠের প্রাচীরটা সবচেয়ে মোটা? সঠিক উত্তর হবে বাম নিলয়, অপশান সি। এবারে একটু জেনে নাও, বাম নিলয়ের প্রধান কাজ হচ্ছে কি? অক্সিজেনযুক্ত রক্তকে প্রবল চাপের মাধ্যমে সারা শরীরে পাম্প করে পাঠিয়ে দেওয়া। কার কাজ? বাম নিলয়ের কাজ। এই চাপ সহ্য করার জন্য এবং রক্তকে দূরে পাঠানোর জন্য পেশিবহুল প্রাচীর অন্য সব প্রকোষ্ঠের তুলনায় প্রায় 3 গুণ বেশি মোটা এবং শক্তিশালী হয়। কেন মোটা হয়? এই যে বাম নিলয় যখন অক্সিজেন যুক্ত রক্তকে প্রেসার করে পাম্প করে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে, এর জন্য কিন্তু একে খুব শক্ত হতে হবে। তাহলে এটা মনে রাখবে যে বাম নিলয় যেহেতু অক্সিজেনযুক্ত রক্তকে চাপ দিয়ে অন্য স্থানে পাঠায়, এর জন্য এর যে দেওয়াল বা এর আস্তরণ এটা মোটা। আর ডান নিলয়ের কি কাজ? ডান নিলয় হচ্ছে রক্তকে ফুসফুসে পাঠানো, যা হৃৎপিণ্ডের খুব কাছেই অবস্থিত। ডান অলিন্দ এবং বাম অলিন্দ কেবল রক্ত গ্রহণ করে নিলয়ে পাঠিয়ে দেয়। ক্লিয়ার হলো? তাহলে সবার কাজ আমরা জানলাম। পরের প্রশ্ন দেখো, চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে আইরিস। আইরিস হচ্ছে চোখের রঙিন অংশ, এর মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে বলা হচ্ছে তারারন্ধ্র বা পিউপিল। এটি আলোকে প্রতিসরিত হয়ে রেটিনার উপর ফোকাস করতে সাহায্য করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এর আগে অলরেডি আমরা হরমোন থেকে একটা প্রশ্ন পেয়েছি, তাহলে হরমোন চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই আমরা 2 মার্ক পেয়ে গেলাম এখানে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে থাইরক্সিন। এটা স্টেরয়েড হরমোন নয়। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো কিন্তু স্টেরয়েড হরমোন। তাহলে থাইরক্সিন কি? এটি একটি অ্যামাইনোধর্মী হরমোন। তাহলে প্রত্যেকটা জিনিস যদি তুমি ডেপথে না পড়ো তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাহলে স্টেরয়েড হরমোন মূলত কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় এবং লিপিড বা ফ্যাটে দ্রবণীয় হয়। পরের কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের দায়ী রঞ্জকটি হল? সবারই জানা ইউরোক্রোম। এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। পরের প্রশ্ন, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সঠিক উত্তর ও। ও কে বলা হচ্ছে কি? সর্বজনীন দাতা। এ বা বি, দেখো ও গ্রুপের রক্তে কোনো এ বা বি অ্যান্টিজেন থাকে না। অ্যান্টিজেন না থাকার ফলে এই রক্ত অন্য যে কোনো গ্রুপের এ বি বা এ বির শরীরে দিলে গ্রহীতার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা একে শত্রু হিসেবে শনাক্ত করে না। ক্লিয়ার? যে রক্তনালী, আচ্ছা এখানে একটা প্রশ্ন বলে দিই, সর্বজনীন দাতা জানলাম, সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন গ্রহীতা মানে ও তো সবাইকে দিতে পারবে, কোন গ্রুপের রক্ত সবার থেকে নিতে পারবে? যে কারো কাছ থেকে নিতে পারবে। যদি তোমার উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করে জানাও। এক্ষেত্রেও 4টা অপশান দিলাম তোমাদেরকে, সঠিক উত্তর কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ধমনী। ঠিক আছে, এখানেও খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? ভালো করে বুঝবে, এই ধরনের কোশ্চেনগুলো ভুল করে সবাই, মনে করবে যে জলবাহিত বলছে কিন্তু নয় বলেছে। সঠিক উত্তর হবে ডায়াবেটিস। তাহলে বাকি কি কি থাকলো? বাকি থাকছে হচ্ছে ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়। এই 3টাই হচ্ছে জলবাহিত রোগ। দূষিত জল বা খাবারের মাধ্যমে এই রোগগুলোর জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। নেক্সট কোশ্চেন দেখো, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ থাকে? কি হবে? সঠিক উত্তর হবে শিরা। কি বলছে? শিরার মধ্য দিয়ে রক্ত অপেক্ষাকৃত কম চাপে হৃৎপিণ্ডের দিকে ফিরে আসে। তাই অভিকর্ষের বিপরীতে বা শরীরের নিচ থেকে রক্ত উপরে ওঠার সময় যাতে রক্ত উল্টো দিকে প্রবাহিত হতে না পারে সেজন্য নির্দিষ্ট দূরত্বে কপাটিকা বা ভালভ থাকে। এটি রক্তকে কেবল একদিকে প্রবাহিত হতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা ব্যাখ্যা থেকে আমরা কিন্তু আরো ডেপথ নলেজ গ্যাদার করছি। পরের প্রশ্ন দেখো,
সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? সূর্যালোকের সাহায্যে, খুব সহজ প্রশ্ন কিন্তু। সঠিক উত্তর ভিটামিন ডি। বাকি ভিটামিন গুলো নিয়ে কোথা থেকে পাওয়া যায় এটা কিন্তু এখানে এক্সপ্লেনেশনে দেওয়া রয়েছে। ক্লিয়ার? পরের প্রশ্ন, নিম্নলিখিত যে রেচনতন্ত্রের অংশ নয়, নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়, সঠিক উত্তর কি হবে? জরায়ু। কেন? দেখো, মূত্রনালী এটাও রেচনতন্ত্রের অংশ, গোবিনী সেটাও অংশ, আর হচ্ছে মূত্রথলি। তাহলে কেবলমাত্র জরায়ু হচ্ছে রেচনতন্ত্রের পার্ট নয়। ক্লিয়ার? গোবিনীটা কি একটু বলে দিই। এই যে দেখো, যেটা কিডনি থাকে, কিডনি যেটা থাকে সিমবীজের মধ্যে, সেখানে এই রকম এই যে দুটি নালী থাকে, এইরকম দুটি নালী থাকে যা মূত্রকে মূত্রথলিতে নিয়ে আসে। কোথা থেকে? কিডনি থেকে নিয়ে আসছে। এইটা হচ্ছে তোমার গোবিনী। নারীর প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে? প্রশ্নটা বোঝো, নারীর প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে? সঠিক উত্তর হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় হচ্ছে স্ত্রী জননতন্ত্রের প্রধান অংশ। ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এছাড়া কি? এছাড়া ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরিত হয়। ফ্যালোপিয়ান নালী একটা আছে, এটা কি বলছে দেখো, ডিম্বাণু ও শুক্রাণুর মিলন বা নিষেক সাধারণত এই নালীতে ঘটে। তাহলে এই প্রশ্নটাই আমরা একটু আগে জেনে এলাম। ঠিক আছে? জরায়ু, নিষিক্ত ডিম্বাণু এখানে এসে থিতু হয় এবং ভ্রূণ হিসেবে বড় হয়ে ওঠে। এবং সার্ভিক্স আছে কি, এটি জরায়ুর নিচের সরু অংশ যা যোনিপথের সাথে যুক্ত থাকে। পরের প্রশ্ন দেখো, পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে কি বলা হয়? পাখির দ্বারা পরাগ সংযোগ হয় অর্নিথোফিলি। অর্নিথোফিলি এটা একটু বুঝিয়ে দিই, দেখো এক্সপ্লেনেশনটা বুঝতে পারবে। অর্নিথোফিলি হচ্ছে একটা গ্রিক শব্দ, অর্নিস পাখি থেকে এসছে। হামিং বার্ড বা মৌটুসি পাখির মতো পাখিরা যখন ফুলের মধু খেতে আসে তখন তাদের মাধ্যমে এই পরাগযোগ ঘটে। অ্যান্টোমোফিলি কি? এটি পতঙ্গ দ্বারা সম্পন্ন পরাগযোগ। এই প্রশ্নটা আসতে পারে। এখানে বলছে যে পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতি জানতে চেয়েছে। এবারে প্রশ্ন আসতে পারে যে পতঙ্গ দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে কি বলা হয়। তাহলে এর জন্যই এক্সপ্লেনেশনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? আবারও তোমাদেরকে জানিয়ে রাখি যে মক টেস্টের বিষয়টা অবশ্যই ক্লাসটা শেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, যে হরমোনটি মূত্র ত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হলো কোনটি? ভেসোপ্রেসিন। ঠিক আছে? যদি শরীরে জলের অভাব থাকে তবে ভেসোপ্রেসিন বেশি ক্ষরিত হয় এবং মূত্রের পরিমাণ কমিয়ে দেয়। ক্লিয়ার? এর অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয়, যার ফলে রোগী প্রচুর পরিমাণে লঘুমূত্র ত্যাগ করে। আর অ্যাড্রিনালিন কি? একে জরুরিকালীন হরমোন বলা হয়। আচ্ছা, থাইরক্সিনটা জেনে নাও। এটা হচ্ছে বিপাকীয় হার বা বিএমআর নিয়ন্ত্রণ করে, যেহেতু থাইরক্সিনও অপশানে আছে। এবং ইস্ট্রোজেন এটি নারী দেহের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রমতা দেয় তা হলো, মানে কোন রোগটার জন্য বিসিজি দিতে হয়? সঠিক উত্তর হচ্ছে যক্ষ্মা। কমেন্ট করে জানাও এই বিসিজির ফুল ফর্ম কি? বিসিজির ফুল ফর্মটা জানো। এবারে এখানে বাকিগুলোরও কি কি ভ্যাকসিন দিতে হয় দেওয়া আছে, তোমরা এক্সপ্লেনেশনটা পড়বে। পরবর্তী প্রশ্ন, পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? কোনটা পুষ্টি শোষণ করে? পাকস্থলী, পাকস্থলীতে তো খাবার গেল, পাকস্থলী হবে না। ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র আর অগ্নাশয়। অগ্নাশয় হবে না, বি এবং সির মধ্যে হবে। সঠিক উত্তর কোনটা হবে? দেখো কোথায় হয়। সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত। পরিপাকতন্ত্রের দীর্ঘতম পাইপ হচ্ছে, মানে অংশ হচ্ছে এই ক্ষুদ্রান্ত। এর দেওয়ালে ভিলাই নামক আঙুলের মতো অসংখ্য প্রবর্ধক থাকে যা শোষণের তল বাড়িয়ে দেয়। ঠিক আছে? এবং এই পুষ্টিটাকে তোমার খাবার থেকে, যে খাবারগুলো খাচ্ছ সেই খাবারটাকে পুষ্টি গুণগুলো যা আছে সেগুলো শোষণ করছে। ক্লিয়ার? রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? কোন কোষগুলো দায়ী? সঠিক উত্তর লোহিত রক্তকণিকা, আরবিসি। এটা অক্সিজেন পরিবহন করে। এবং মনে রাখবে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল, মানে বাঁচে কতদিন? 120 দিন বাঁচে।
ঠিক আছে, 120 দিন বাঁচে। মনে রাখবে শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? সঠিক উত্তর ল্যারিংস। ল্যারিংসকে কি বলা হয়? ইংরেজিতে ভয়েস বক্স। পরের প্রশ্ন দেখো, পরিণত মানুষের দন্ত সংকেত কি? এই প্রশ্নটা মানে এবারে এসছে, ঠিক আছে, কমেন্ট করে জানাও। সঠিক উত্তর অপশন বি, I2C1 P2M3, এইটা হচ্ছে পরিণত মানুষের দাঁতের সংকেত। এখানে ডিটেলসে আলোচনা করা আছে, দেখো মানুষের দন্ত সংকেত মুখগহ্বরের 1/4 হিসেবে গণনা করা হয়। এখানে প্রতিটি অক্ষরের অর্থ হলো, কি অর্থ? আই মানে হচ্ছে ইনসিজর্স বা কর্তক দন্ত, এটা কটা? দুটি। সি মানে কি? ক্যানিনেস বা ছেদক দন্ত, একটি। পি মানে কি? পুরো পেশক দন্ত, দুটি আছে। এম মানে কি? মোলাস বা পেশক দন্ত, এটা তিনটি আছে। এই অনুযায়ী এই সংকেতটাকে তৈরি করা হয়েছে, যেটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সংকেত হবে না, কারণ এই হিসেবে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দাঁত থাকে না। তাই প্রশ্নটা বলে দিয়েছে যে পরিণত মানুষের ক্ষেত্রে। ক্লিয়ার? পরের প্রশ্ন, মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? সহজ প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, 7.35 থেকে 7.45। এখানে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলঙ্গটা। এখানে তোমরা এক্সপ্লেনেশনটা দেখতে পাচ্ছ। ক্লিয়ার? পরের প্রশ্ন, মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি হলো? মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি হলো কোনটা হবে? সঠিক উত্তর CSF, অপশন বি, CSF। এক্সপ্লেনেশন কি? CSF কে বাংলায় বলা হয় মস্তিষ্ক সুষুম্না রস বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটি মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আচ্ছা, এটা হচ্ছে টোটাল আমাদের 30টা প্রশ্ন অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। ক্লিয়ার? 30টা প্রশ্ন আমাদের শেষ। এখানে বাকি অপশানগুলো আলোচনা করা রয়েছে। মক টেস্টে যারা যুক্ত হতে চাও তাদেরকে বলে দিই, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে এবং এর পিডিএফটাও তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের গ্রুপ থেকে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে, চ্যানেলেও যুক্ত হয়ে ফলো করতে পারো, টেলিগ্রাম ফেসবুকেও ফলো করতে পারো। আমাদের তরফ থেকে একটাই উদ্যোগ, তোমরা যেন এএনএম জিএনএম পরীক্ষায় ভালো স্কোর করতে পারো। এর জন্য কি প্রয়োজন? নিয়মিত তোমাদের মক টেস্ট দিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা ভালো করে রিভাইজ করতে হবে। রিভাইজ শুধু নয় যে পড়লাম প্রশ্ন উত্তর পড়ে গেলাম, এমন নয়, এইভাবে মানে নোট বানিয়ে এক্সপ্লেনেশন করে পড়তে হবে এবং প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পরে নিজের উইক টপিকগুলো, দুর্বলতার জায়গাগুলো, স্ট্রং পয়েন্টগুলোকে নোট ডাউন করো, সেই হিসেবে নিজের রুটিনটাকে সাজাও। একটাই কথা দেখো, সাকসেস আসবে তাদের কাছেই যারা নিয়মিত প্র্যাকটিস করবে। ক্লিয়ার? সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী আরও একটা PYQ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।